নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক বাংলাদেশ, বিপ্লবের সন্তানদের বিপ্লব খেয়ে নেয়। ফরাসি বিপ্লবের সময়ে দাঁতকে গিলোটিনে চড়ানো হচ্ছে। তো সেই সময়ে তিনি বলেছিলেন বিপ্লব তার সন্তানদের খেয়ে ফেলে। অনেকে বলেন নাকি এই কথা রোবস্পিয়ারও বলেছিলেন। হ্যাঁ, তাকেও ওই গিলোটিনে প্রাণ দিতে হয়েছিল। কোন প্রসঙ্গে এই কথাগুলো বলছি? বাংলাদেশে ঠিক এই সময়কালের কথা বলতে গিয়ে আমার এই কথাগুলো মনে পড়ল। পৃথিবীর ইতিহাসে বিপ্লব আমরা বারবার হতে দেখেছি। বেশিরভাগ ক্ষেত্রে তা ছিল এক ছোট শক্তিশালী সংগঠিত বাহিনীর সঙ্গে এক বিরাট সংখ্যক মানুষের বোঝাপড়া এবং এক ব্যবস্থার শেকড় উপড়ে ফেলা। আমরা এই বিপ্লবে প্রথম মেতেছিলাম ফরাসি দেশে, ফ্রেঞ্চ রেভলিউশন। তারপর বহুবার ছবি বদলেছে, কখনো রাশিয়া, কখনো কিউবা, কখনো চীন, ভিয়েতনাম, দক্ষিণ আফ্রিকাতে আমরা দেখেছি। আর সেদিকে আজ তাকালেই বোঝা যাবে বিপ্লবের সন্তানেরা আজ কোথায়, তাদের আদর্শ আজ কোন খাতে বইছে। তো বাংলাদেশেও তেমন এক বিপ্লব হলো। একে এক অভ্যুত্থান বলাটা আরো অনেক যুক্তিযুক্ত। খুব তাড়াতাড়ি এক শক্তিশালী সরকারকে উৎখাত করে ছাত্রদের এক দল এসে হাজির হলো পাদপ্রদীপের আলোয়, লাইমলাইটের তলায়। একথা সত্যি যে এই অভ্যুত্থানের পেছনে ছিল আগের সরকারের চরম অগণতান্ত্রিক আচরণ, স্বৈরাচার ইত্যাদি। কিন্তু মানুষ সেই স্বৈরাচারের কেবল উৎখাতেই তো সন্তুষ্ট হবেন না, হবার কথাও নয়। এটা বাংলাদেশেরই এক সাংবাদিক তার ফেসবুকের লেখায় ভারী সুন্দর করে বলেছেন। তার ভাষায়, বাংলাদেশকে সিঙ্গাপুর বা লস অ্যাঞ্জেলেস হিসেবে দেখতে চায় না সাধারণ মানুষ। এদের চাওয়া খুব সাধারণ, খুব মিনিমাম। এরা ঠিক সময়ে মজুরি পাবে, সেই মজুরির টাকা দিয়ে বাজারে যাবে, ন্যায্য মূল্যে বাজার করবে, সেই বাজারের ব্যাগ নিয়ে নিরাপদে বাড়ি ফিরবে, চুলায় গ্যাস থাকবে, সেই গ্যাসে তারা রান্না করবে, খাবে, ঘুমোবে আর নির্ভয়ে কথা বলবে। এই রাষ্ট্রকে এই ন্যূনতম অধিকার দেওয়া কি খুব কঠিন? হ্যাঁ, এটাই সাধারণ মানুষের চাহিদা। তারাই দেশের ৮০-৮৫% মানুষ, তারাই বাংলাদেশ। এইগুলো পেয়ে গেলে জাতির পিতা, ৭১-এর চেতনা ইত্যাদি বিতর্কে এদের কেউ কেউ আসতেও পারেন, তার আগে পর্যন্ত নয়। কিন্তু বাংলাদেশে হচ্ছে নাকি? সেই আগস্ট মাস থেকে এক ডামাডোল চলছে বললে কম বলা হবে। সমন্বয়ক ছাত্র নেতারা রাষ্ট্রের দায়িত্বে থাকা ইউনূস সাহেব চান বা না চান, দেশে এক ভয়ঙ্কর মবক্রেসির জন্ম নিয়েছে। কোন তল্লাট থেকে পিনাকি বলছেন জেসিবি নিয়ে ৩২ নম্বর ভাঙো, জেসিবি রওনা হচ্ছে। সরকারের কোনো ভূমিকাই নেই। তারা কি ৩২ নম্বর ভাঙতে চান? তাহলে বলুন, খোলসা করে বলুন, আর সেই কাজটা করুন। সেই দায়িত্ব এক উন্মত্ত জনগণের হাতে ছেড়ে দেবেন কেন? ভাঙতে হয়, গড়তে হয়, অভ্যুত্থান হয়েছে, আপনারা নেতৃত্বে আপনারা করুন। কাজেই এবারে সেই মব, ওনাদের ভাষায় সেই তৌহিদি জনতা, মুক্তিযুদ্ধ মিউজিয়াম পুড়িয়ে দিল। পুড়ছে বাংলাদেশের পতাকা, পুড়ছে মুক্তিযোদ্ধাদের পোশাক, তাদের অস্ত্র শস্ত্র যেগুলো তারা ব্যবহার করেছিল সেগুলো দাউ দাউ করে জ্বলছে। ওদিকে হাসানাত আবদুল্লাহ থেকে সার্জিস আলম থেকে নাহিদ ইসলাম বলেই চলেছেন যে আমরা ৭১-এর চেতনাকে বহন করি। অথচ ৭১-এর চেতনার অম্লান অগ্নিশিখা স্মৃতি জ্বলে পুড়ে ছারখার। এক সফল অভ্যুত্থানের পরে ভাষা দিবস এমন অনুজ্জ্বল কেন, এমন ম্যাড়ম্যাড়ে কেন? কেন এক বিশাল বাহিনী এই বিরাট বিজয়ের পরেও সর্বত্র ষড়যন্ত্রই দেখে চলেছে? এত মানুষের সমর্থন, সঙ্গে নতুন বাংলা গড়ার নতুন চিন্তা তো হওয়া উচিত ছিল এক জায়গায় বসে আলোচনা করে। আবার ওই বাংলাদেশের ওই সাংবাদিকের কথাগুলোই বলি। বাংলাদেশের জাতীয় সংসদ ভবন বেকার পড়ে আছে।
সংসদ হিসেবে না দেখে এটাকে একটা ভেন্যু হিসেবে দেখেন, সেখানে গিয়ে আপনারা বসেন, আলোচনা করেন, আলোচনা করে অন্তত এইটুকু ঠিক করেন সাধারণ মানুষের সামান্য অধিকারটুকু কিভাবে স্থায়ীভাবে ঠিক করা যায়। মানুষ আপনাদের জন্য দুহাত তুলে দোয়া করবে। এই রোজায় দ্রব্যমূল্যের দাম সহনীয় ছিল। যে লোকটা প্রফেসর ইউনূসের প্রতি গোষ্ঠী উদ্ধার করতো, সেই লোকটা গতকালকে আমাকে বলেছে ইউনূস একটা কামের কাম করছে, একদম টাইট দিয়া বাজার ঠিক করছে। এই তো চাই আল্লাহ তারে দেখেন। বেগুনের দাম হয়তো এখন অন্যবারের তুলনায় কয়েক টাকা কম, এতেই সাধারণ মানুষের কি অসীম আনন্দ। তারা পারলে কলিজা ছিঁড়ে ইউনূসকে দিয়ে দেয়। এমন সহজ ভালোবাসা আর কোথায় পাবেন ব্রো, কোথায় পাবেন? এত সহজে যে দেশের মানুষ খুশি হয়, এমন দেশ, এমন সহজিয়া সোনার মানুষ কোথায় পাবেন? কিসের ইগো, কিসের কি? আলোচনায় বসুন সব পক্ষকে নিয়ে, খোলামেলা আলোচনা, গোপন নয়, প্রকাশ্য আলোচনা। হ্যাঁ, ভারী সুন্দর লিখেছেন উনি, কিন্তু সারা দেশ জুড়েই এক অস্থির পরিস্থিতি আর কাটতেই চায় না। কেন এমন অবস্থা তৈরি হলো? যার ফলে নাহিদ ইসলাম আহ্বায়ক জাতীয় নাগরিক দল, জাতীয় নাগরিক পার্টি, এই পালাবদলের অন্যতম মুখ, তিনি প্রকাশ্যেই সমাজ মাধ্যমে ইউনূস সাহেবের বিরোধিতায় পোস্ট দিচ্ছেন। ইউনূস সাহেবের বিরোধিতা করা যায় না? 100 বার যায়। কিন্তু তারা তো একটা সরকার এনেছেন, তারাই বসিয়েছেন, তার প্রকাশ্যে বিরোধিতাটা দরকার। হ্যাঁ, উনি লিখেছেন, আমরা অত্যন্ত উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি যে ছাত্র নাগরিক অভ্যুত্থানের 7 মাস অতিবাহিত হলেও গণহত্যাকারী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের খুনিদের বিচারে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রতিবেদনে সুস্পষ্টভাবে বলা হয়েছে, জুলাই মাসে বাংলাদেশে সংগঠিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের সামিল। আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে এত সুস্পষ্ট আন্তর্জাতিক বক্তব্য থাকার পরেও বিচারিক প্রক্রিয়ায় ধীরগতি অত্যন্ত নিন্দনীয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবিলম্বে জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, আগ্রাসন বিরোধী আন্দোলন হত্যাকাণ্ড, গুম, ক্রসফায়ার, ভোট ডাকাতি সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত। বুঝুন, এটা কি নাহিদ ইউনূস বিতর্ক? চারিদিকে ফিসফিস নিয়ে আলোচনা। এটা কি প্রকাশ্যেই জরুরি ছিল? এই মতভেদকে সামনে এনে বিতর্ক চালানোর কি সত্যিই দরকার ছিল? যদি দরকার ছিল তাহলে এই আলোচনা চলুক। আলোচনাটা একটা পোস্ট দিয়ে বন্ধ করছেন কেন? ওদের থেকেও মতামত আসুক, হোক প্রকাশ্যে বিতর্ক। পোস্ট দিয়ে এক ধরনের গুজব, এক ধরনের ফিসফিস, গুজগুজ ছড়িয়ে যাচ্ছে সারা দেশে। কেন হবে এটা? একইভাবে এখনো দেশের সামরিক বাহিনীর প্রধান ওয়াকার সাহেব, এখনো সামরিক বাহিনীর প্রধান, তিনি এক আলোচনায় ডাকলেন। ডাকলে যেতেই হবে এমন কথা নয়, বা ডেকে যা কথা উনি বলবেন তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে তাও নয়। কিন্তু রাষ্ট্রের ওই পর্যায়ের এক আলোচনা ফেসবুকে, তাও আবার 2 ছাত্র নেতার একে অন্যের কড়া সমালোচনা করে বক্তব্য রাখছেন। হাসানাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চল, তিনি লিখছেন, আমি সহ আরো 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11ই মার্চ দুপুর 2:30-এ। উনি লিখছেন না এই 2 জন কারা কারা। আমাদের প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটা বিরোধী দল থাকার চেয়ে একটা দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। ফলশ্রুতিতে আপনি দেখবেন গত 2 দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে। আমাদেরকে আরও বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। এবার তার এই বিবৃতি নিয়ে, এই বিবৃতি দিলেন
আব্দুল্লাহ, হাসানাত আব্দুল্লাহ। এবার তার এই বিবৃতি নিয়ে সার্জিস আলম, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের তিনি কর্তা, তিনি কি বলছেন? তিনি লিখেছেন, আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে একটা অভিমত প্রকাশ করতে চাই। ফেসবুকে ব্যক্তিগত, আপনি ব্যক্তিগত নন, আপনি এক ব্যক্তি নন, একটা প্রতিষ্ঠান। আপনি ছাত্র আন্দোলনের অন্যতম মুখ, উনি ব্যক্তিগত জায়গা থেকে অভিমত প্রকাশ করছেন। আমি ভুল হতে পারি, কিন্তু এই মুহূর্তে আমার এটি সঠিক মনে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কেউ না কেউ যোগাযোগ রক্ষা করে, সেই প্রাইভেসি তারা বজায় রাখে। আমাদের সাথে সেনা প্রধানের যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সেগুলোর সাথে আমাদের সরাসরি দ্বিমত থাকলেও আমরা সেগুলো নিয়ে আমাদের দলের ফোরামে বিস্তারিত আলোচনা করতে পারতাম, সিদ্ধান্ত নিতে পারতাম, সে অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন করতে পারতাম, কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথেও আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করে আওয়ামী লীগের যে কোনো ভার্সনের বিরুদ্ধে এখনকার মতোই রাজপথে নামতে পারতাম। অথবা অন্য রাজনৈতিক দলগুলো সরাসরি আমাদের সঙ্গে ঐক্যমতে না পৌঁছলে আমরা শুধুমাত্র আমাদের দলের পক্ষ থেকেই এই দাবি নিয়ে রাজপথে নামতে পারতাম। মানে হাসানাত সার্জিস বিতর্ক, আবার ফিসফিস, আবার গুজগুজ, আবার অকারণ গুজব। অন্যদিকে দেশের এক বিরাট অংশ আইনের শাসন নেই, পুলিশ নেই, এক চরম মবক্রেসি চলছে, খুন ধর্ষণ বেড়েছে। সরকারি প্রেস বিবৃতিতেই সেই কথা বলা হচ্ছে যে হ্যাঁ বেড়েছে। কিন্তু আপাতত দুটো প্রশ্ন নিয়ে বাংলাদেশ উত্তাল। এক, নির্বাচন কবে হবে? দুই, আওয়ামী লীগ সেই নির্বাচনে থাকবে কি থাকবে না? সরকারের তরফে একবার নয় বেশ কয়েকবার প্রথম প্রশ্নের উত্তরে বলা হয়েছে যে আগামী ডিসেম্বর থেকে 2026 জুনের মধ্যে নির্বাচন হবে। তাহলে সমস্যাটা কোথায়? নতুন গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টিকে বাদ দিলে অন্যান্য দলের প্রায় সবাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন চায়, এবং তার পেছনে স্পষ্ট রাজনীতি তো না বোঝার কিছু নেই। তাদের মধ্যে সব থেকে সরব বিএনপি, কারণ তারা পুরনো রাজনৈতিক দল, নির্বাচন লড়ার যথেষ্ট অভিজ্ঞতা তাদের আছে, তারা জানেন নির্বাচন ঘোষণা যত তাড়াতাড়ি হবে ততটাই তাদের লাভ, এবং এই দাবির এক জনভিত্তিও আছে। মানুষ নির্বাচিত সরকার চায়। ছোট ছোট দলগুলো এখন নির্বাচনের দাবিতে সরব হচ্ছে। এতদিন হয়ে গেল একটা নির্বাচিত সরকার থাকবে না। একটা নির্বাচিত সরকার ছাড়া একটা দেশ চলে? এই নির্বাচন কবে হবে তা নিয়ে তো একটা স্পষ্ট ধারণা থাকতে হবে, কিভাবে হবে তা নিয়ে তো একটা স্পষ্ট ব্যাপার থাকতে হবে। বাংলাদেশের সংবিধান প্রস্তাবনা পরিবর্তনে সায় নেই সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে দল বিএনপি। এবার সেই প্রস্তাবনায় 1971 সালের মুক্তিযুদ্ধ এবং 2024 সালের কোটা সংস্কার আন্দোলনকে তারা একই বন্ধনীতে রাখার বিষয়ে তাদের প্রবল আপত্তি জানিয়েছে। তারা আওয়ামী লীগের সঙ্গে লড়তে স্বচ্ছন্দ। এই নতুন দল, তাদের কি স্ট্যান্স, তারা কি করবে তারা জানেন না। তারা আওয়ামী লীগ তাদের সঙ্গে লড়াইটা বুঝে নিতে চান। এই বিষয়ে দলের অবস্থান ব্যাখ্যা করে রবিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের লিখিত মতামত তারা জমা দিয়েছেন, বিএনপি জমা দিয়েছেন। তাদের নেতা সালাউদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমকেও জানিয়ে দিয়েছেন, সংবিধান প্রস্তাবনায় 71 সালের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে 2024 সালের গণ অভ্যুত্থানকে একই বন্ধনীতে আনা হয়েছে, এটা সমীচীন নয়। সংবিধানে আগের প্রস্তাবনাই থাকা উচিত, মানে প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন, সেখানে কেন এরম ধরনের চেঞ্জ হবে। একই সঙ্গে তার বক্তব্য, 2024-এর গণ অভ্যুত্থানকে সংবিধানের অন্য জায়গায় বা তফসিল অংশে রাখা যেতে পারে, সেটা আলোচনা করে করা যাবে। অন্যদিকে জামাতের কথা যতই উচ্চারণ হোক, সারা বাংলাদেশে তারা এখনো এক পাকাপোক্ত রাজনৈতিক শক্তি নন। হ্যাঁ, খানিক গ্রহণযোগ্যতা বাড়াতে পেরেছেন, কিন্তু আসন পাবেন এই পর্যন্ত, কিছু আসন পেতেই পারেন। এদিকে নতুন ছাত্রদের রাজনৈতিক দলের মধ্যে কোঅর্ডিনেশন যে নেই তা স্পষ্ট। একে অন্যের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন, তাও আবার প্রকাশ্যে ফেসবুকে। তাদের সারা দেশে সেই জমাট সংগঠনও নেই, যে নেই সেটাও স্পষ্ট। তাহলে তাদের আছেটা কি? আছে এক নিখাদ স্বৈরাচারী হাসিনা বিরোধিতা, 100% আওয়ামী লীগ বিরোধিতা। তারা সেই একটা ইস্যুতেই তাদের নির্বাচনটাকে সেরে ফেলতে চান, এবং একটা দাবিতেই তারা এখন নিজেদেরকে এনে দাঁড় করিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেই নির্বাচনে যেতে হবে। তারা দুনিয়াদারি বোঝেন না, বোঝেন কোথাও নয়। সারা বিশ্বে এমন এক দাবির বিরোধিতা হবেই। তারা দাবি করুন আওয়ামী লীগের প্রতিটা অপরাধের বিচারের, বলুন সেই সব অপরাধের জন্য ক্ষমা চান আওয়ামী লীগ। হাসিনা তো এমনিতেই দেশে ফিরতে পারবেন না, তিনি ফিউজিটিভ, তিনি পলাতক, থাকুন তিনি ভারতে বসে।
এ তো সাপে বর। শেখ হাসিনাকে দেশে আশ্রয় দেওয়া ভারতের পক্ষে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে একটা কথাও বলা সম্ভব না। যতবার বলতে যাবেন ততবার বলা হবে হাসিনাকে ফেরত দিন। বাস্তব অবস্থা এটাই। কিন্তু সামরিক প্রধান ওয়াকার যা বলেছেন তা নিয়ে আলোচনা এবং বিতর্ক চলতেই পারে। কোনো এমন বিষয় আছে নাকি যা নিয়ে আলোচনাই করা যাবে না? সারা দেশের লোকের কাছে এই প্রচার রাখুন না যে আওয়ামী লীগ তার অতীতের যত ভুল, যত অপরাধ তার নিঃশর্ত ক্ষমা চাক, আগে চাক, তারপর তারা দেশের সংসদীয় রাজনীতিতে আসবেন কি আসবে না তা নিয়ে আলোচনা হবে। আওয়ামী লীগ যদি হাসিনার স্বৈরাচারের কথা মেনে নেয়, দীর্ঘ স্বৈরাচার শাসনের কথা স্বীকার করে, তার জন্য দায়ী আর দোষীদের বিচার হওয়া উচিত বলে ঘোষণা দেয়, তাহলে সেই আওয়ামী লীগ তো হাসিনা বিবর্জিত এক নতুন দল হয়ে উঠবে। সারা বিশ্বে এর হুদো হুদো উদাহরণ আছে। বাংলাদেশ হয়ে উঠুক এই দক্ষিণ এশিয়াতে এক প্রতিস্পর্ধা। আকারে ছোট তো সিঙ্গাপুরও আছে, তাইওয়ান কিংবা কিউবা, তা দিয়ে তো কোনো বিচার হবে না। নিজের স্বাধীন মর্যাদাকে সামনে রেখে কারোর দাদাগিরিকে অস্বীকার করে নতুন বাংলাদেশ উঠে আসুক। আমি ভারতীয়, কিন্তু এক বাঙালি হিসেবে আনন্দিতই হব তাতে। কিন্তু সেদিকে না দেখে আদতে এক নতুন বাংলা গড়ার শপথ নিয়ে যে অভ্যুত্থান হলো তা আজ কোন জায়গাতে দাঁড়িয়ে সেটা আলোচনার সময় কিন্তু এসে গেছে। হানিমুন পিরিয়ড ইজ ওভার। না হলে এক গুজব আর এক ষড়যন্ত্রের মধ্যে দিয়েই শেষ হয়ে যাবে এক সফল অভ্যুত্থান। আর সেক্ষেত্রে আবার দাঁতর সেই কথাটা মনে করিয়ে দিতেই হবে, বিপ্লব তার সন্তানদের খেয়ে ফেলে। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। কিন্তু আজকে শেষ করার আগে বলি, মাত্র কদিন আগেই 17ই মার্চ ছিল মুজিবুর রহমানের জন্মদিন। আমার ফেসবুক বন্ধু অনিকেত শামীম, হ্যাঁ ওনার নামও অনিকেত শামীমের কবিতাখানা চোখে পড়ল। অনুমতি নেবার সময় পাইনি, তবুও পড়ে শোনাচ্ছি। তর্জনীর স্পর্ধিত অহংকার। অনিকেত শামীম। কত আর অন্ধকারে যেতে পারো তুমি বাংলাদেশ? তোমার তো রয়েছে গৌরব গাথা, আলোকোজ্জ্বল রৌদ্রের অমাস্পর্ধিত অহংকারে একটি তর্জনী আমাদের জাগিয়ে তোলে, সাহস যোগায়। বাংলার জল মাটি কাদায় বেড়ে ওঠা একজন মহামানব, আমাদের মুক্তির দিশারি। তোমার বজ্রনিনাদ কণ্ঠ এখনো বাংলার আকাশে বাতাসে ঘুরে বেড়ায়। জীবনের দৃঢ় গোপনীয়তায় যখন নিষ্পলক চোখে জল ভিজে যায়, তখন মহাকাশ ব্যাপী তোমার সেই বজ্রনিনাদ কণ্ঠ দিগন্তের প্রচ্ছদ মারিয়ে আমাদের সচকিত করে তোলে। আমরা বুক টান করে উঠে দাঁড়াই আর ধুলোমাটির সংসারে ছিন্ন ভিন্ন বসন্তের পংক্তি সাজাই। কত আর অন্ধকারে যাবে তুমি বাংলাদেশ? জীর্ণ করটি জুড়ে বিষণ্ণতার বিষ বৃক্ষ ছেয়ে আছে, সবখানেই বাসা বেঁধেছে পনাতোলা বিষাক্ত সাপ। আমাদের মানচিত্র ঠুকরে ঠুকরে খাচ্ছে ধূর্ত খটাস, হাত থেকে ফসকে যাচ্ছে গর্বিত পতাকা। না, এভাবে সমূহ বিনাশের দিকে যেতে পারো না বাংলাদেশ। পাঠ নাও বাংলার সাফল্য গাথা। একটি তর্জনীর ইশারায় কিভাবে জেগে উঠেছিল গ্রাম বাংলার জনপদ। পাঠ নাও, সেই বজ্রনিনাদ আর তর্জনীর স্পর্ধিত অহংকারে হেসে উঠবে তুমি বিশ্বসভায়, আমার বাংলাদেশ। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।